হয়ে গেল। কই কই তোমার টাকা আদায় কতদূর? তোমার খালি বড় বড় কথা। আরে হবে হবে, পাওনা আদায় হতেই হবে। এমন ফাঁকা আওয়াজ অন্য কাউকে শুনিও। ভোলা ময়নার কাছ থেকে পাওনা আদায় মুখের কথা নয়। ঠিকই তো, লোকে তাই বলে বটে, কিন্তু আমার নামও গোপাল। এমন চাল চেলেছি, এবার বেটা বাপ বাপ বলে টাকাটা দিয়ে যাবে। বেটা এমন কলে পড়েছে। না না দাদু না, কলে নয় কলে নয়, তোমাকে এই কলা খাওয়াবে ভোলা ময়রা। হ্যাঁ গো, ভোলা ময়রার লোক লাগিয়েছে তোমার ঘরে আগুন লাগানোর জন্য। বটে বটে, ভোলার ঘটে ঘটে এত। তবে শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বরং আহা, একি 100টা টাকার জন্য চোখের সব জল ফাঁকা করে ফেললে নাকি গো? ওরে হতচ্ছাড়া, হ্যাঁ? আমি নয়, ঘর পুড়ে গেলে তুই তুই কেঁদে কুল পাবি না। শোনো ভাই শোনো, আমি ভেবে দেখলাম ওই টাকা কি আর তুমি মেরে দেবে? সে তুমি ঠিকই দেবে, তাই বলে কি ওই তাড়াহুড়ো করে লাভ নেই। মাসখানেক সময় নিয়ে পরেই দেবেক্ষণ। আমিও ততদিনে শ্বশুর বাড়িতে খ্যাটন দিয়ে ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এটা খারাপ বলনি। ব্যাটার আবার হলো কি? হ্যাঁ, আচ্ছা, আমাকে অনেকটা পথ যেতে হবে গো, এবার আমি চলি। হরি 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 হরি, আমিও যাই, লালু আর কালুকে গিয়ে ধরি। বেটাদের বলতে হবে এক্ষুনি গোপালের বাড়িতে আগুন লাগানোর দরকার নেই, হাতে এখন প্রচুর সময়, তাড়াহুড়ো করে লাভ নেই। যাই যাই, তাড়াতাড়ি যাই। গোপাল দাদু গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? আমাদের এবার কে গল্প বলবে, কে ঘুরতে নিয়ে যাবে? মাত্র দুদিনের জ্বরে তুমি মরে গেলে, আমরা একবার শেষ দেখাও দেখতে পেলাম না। আমাদের এবার কি হবে গো? হ্যাঁ? গোপাল মরে গেছে? আহ, বলো হরি হরি বল, গোপালের মরা কাঁধে তোল। আর কেঁদে কেটে কি হবে বলতো? যে গেছে সে কি আর ফিরবে? হ্যাঁ, যা 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 যা, সন্ধে হয়ে এলো, যা সব বাড়ি যা যা। গোপালটা মরেছে, ঘাড় থেকে ভূতটা নেমেছে। উফ, আপদ কোথাকার। এই তো আমি, তোকে কি ভুলতে পারি? কে? গোপাল? বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! রাম 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 না, আমি গোপালের ভূত। কিরে, আমার 100টা টাকা দিবি না? ওরে না হলে কিন্তু ওরে রাম 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 রাম, ওরে মেরে ফেললে রে, আমি গেলুম ও বাবা বাবা, মেরে ফেললো রে। উফ, কাল সারা রাত ঘুমোতে পারিনি, এবার চারটি খেয়ে শোবো। ওরে, আমার 100টা টাকা খেয়েও তোর শান্তি হয়নি? দে আমার টাকাটা দে। আবার এসেছে। এবার আমার ঘাটটা না মটকায়। কে কোথায় আছো? যতদিন না টাকা দিবি ততদিন তোকে আমি ছাড়বো না। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। দেখো দেখি কাণ্ড। আরে আরে, আগে বলবে তো কি হয়েছে? আমাকে ভূতে ধরেছে। বাঁচা গেছে হতচ্ছাড়া, এখনো তোর কাছ থেকে 10 টাকা পাই। এত কিছু থাকতে শেষে ভূতে? তা কখন ধরলো, দিনে না রাতে? 3 রাত
সব সময় পথে ঘাটে আদারে বাদারে সব জায়গায় শুধু শুধু টাকা চাইছে, টাকা। তাহলে তুমি এখনো গোপালের সেই 100 টাকা ফেরত দাওনি? এই যে মহারাজ, এই যে ট্যাঁকে করে নিয়ে ঘুরছি। আজকেই ওর বউকে গিয়ে দিয়ে আসবো। হুম, তা বললে কি করে হবে? এর সঙ্গে তোমায় তো এখন ওই সাধ্য শান্তির খরচও দিতে হবে। দেব মহারাজ, দেব, তাও দেব। তাহলে যদি গোপালের ভূতটা ঘাট থেকে নামে, তাহলে তাই দেবো। ইরে, টাকা দিলেই হবে? লোক লাগিয়ে বাড়িতে আগুন দেবার হিসেবটা কিন্তু পাওনা রইল, মনে থাকে যেন। ভেতর এটাও তোর ফন্দি? হ্যাঁ, মানে না বাবা, না, হ্যাঁ বাবা, হ্যাঁ মহারাজ, আমি অন্যায় করেছি মহারাজ। গোপালের ঘরে লোক লাগিয়েছিলাম আগুন লাগাতে, কিন্তু আমি এই নাক মুলছি, কান মুলছি, এই এমন আর কখনো করবো না মহারাজ। তাহলে গোপালের ভূত আর তোমায় তাড়া করবে না। সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। তোমার পেটে এত বুদ্ধি। কিন্তু ভোলা ময়নাকে নিয়ে আমি এখন কি করি বলো তো? কেন মহারাজ, আপনার বিচারের 133 নম্বর ধারার 14 নম্বর সাজা। সাবাস গোপাল। ওরে কে আছিস? একে ধরে নিয়ে গিয়ে শহরের চৌমাথায় কান ধরে দাঁড় করিয়ে রাখ 33 ঘন্টা। এইখানে বসুন পণ্ডিত মশাই, এইখানে বসুন। নিন, এবার শুরু করুন আপনার গল্প। কিন্তু নবাবের ইচ্ছেটা মনে আছে তো? গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু হবে না। আর তাহলেই আপনি বসবেন ওই আসনের জায়গায়, এই প্রাসাদের গারদ ঘরে। সে আমার বিলক্ষণ মনে আছে হুজুর। নিন, তাহলে আর দেরি কেন, শুরু করুন। হয়েছে কি জাহাপনা, একবার আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র একটা বিশাল মেলার আয়োজন করেছিলেন। কি গো মন্ত্রী, নবাবের এই গল্প শোনার পেছনে আবার কোনো ফন্দি টন্দি নেই তো? কি যে বলেন মহারাজ, নবাব বাদশাহ এমনিতে খুব গল্প পাগল লোক, তাই উনি আপনার সভা থেকে লোক চেয়ে পাঠিয়েছেন গল্প শোনার জন্য। কিন্তু আমার তো মনে হয় নবাবের অন্য কোনো পেঁচ আছে মনে। হ্যাঁ, তোমার দাড়ির মতো লম্বা লম্বা প্যাঁচ না, চত্বর সব। না মন্ত্রী, বিজ্ঞানী ঠিকই বলেছে। হ্যাঁ, তুমি বলো তো বিজ্ঞানী, কি একটা তুমি ওই পেঁচের কথা বলছিলে না? যদি নবাবের মাথায় কোনো বদ বুদ্ধি না থাকে, তবে ওনার দূত কেন বলল যে গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু চলবে না? কিন্তু গল্প শেষ হলে তো থামতেই হবে, সেটাই তো নিয়ম। ঠিক। আহা, এখনই এত চিন্তার কি আছে? আগে দেখুন আমাদের রাজপণ্ডিত কি গল্প বলে, আর নবাব সেটা শোনার পর আর গল্প শুনতে চান কিনা। ব্যাস, এইভাবে আমি মহারাজের রাজসভায় রাজপণ্ডিতের কাজ পেলাম। বুঝলাম। তারপর আর কি, গল্প তো শেষ। কথাটা কি ভুলে গেলেন পণ্ডিত? ওই যে যতক্ষণ না নবাব চাইছেন ততক্ষণ পর্যন্ত থামানো যাবে না আপনার গল্প বলা। আচ্ছা, তাহলে আরেকটা গল্প শুরু করি। ওটি হচ্ছে না, ওই গল্পটাই বলতে হবে। ও বাবা, গল্প শেষ হয়ে গেলে আর কি করে গল্প বলবো? সেটা তো আমার জানার কথা নয়। যাও, প্রাসাদের গারদ ঘরে গিয়ে পচে মরো গিয়ে। না বাবা, আমাকে ছেড়ে দিন জাহাপনা।
নিশ্চয়ই ছাড়বে, কিন্তু আর একজনকে যে পাঠাতে হবে তোমাদের রাজ্য থেকে। যে এসে আমাকে গল্প বলে খুশি করে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, যাও 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 দূত, জলদি গিয়ে মহারাজকে খবর দাও। আগে আমি জাহাপনাকে একটা যুদ্ধের গল্প শোনাবো। সে শোনাও, কিন্তু থামলে চলবে না কিন্তু, তাহলেই রাজপণ্ডিতের সঙ্গে একসাথে থাকার জন্য গারদে চালন করব, কেমন? শুনুন, সেবার খাম্বাজ রাজার সঙ্গে যুদ্ধে কতগুলো খাম্বাজ সৈন্য কি করেছে, ওদের গায়ের জামা থেকে খা কথাটা খুলে নিয়েছে। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? বাহ, তাহলে তো ওদের আর খাম্বাজ সৈন্য বলে চেনাই যাবে না। বটেই তো, তুমি কি করলে? বাবা, আমার নামও সেনাপতি সনাতন সেন, আমার চোখ এড়িয়ে যাবে কি করে? তারপর? আমি তড়াক করে লাফ মেরে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, আর আমাকে দেখেই তো ওদের প্রায় ওই এই ইয়ে হয়ে যায় আর কি। এই আমাকে মারার জন্য তরোয়াল ওঠাতেই এমন জোরে একটা থাপ্পড় দিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে একটা থাপ্পড়েই 10 জন সৈন্য অজ্ঞান। একটা মাত্র থাপ্পড় আর 10 জন সৈন্য অজ্ঞান? বাবা চালাকি, আমার নাম সেনাপতি সনাতন সেন। তারপর? তারপর আর কি, আমরা জিতে গেলাম, ব্যাস গল্প শেষ। এ কি? আরে তারপর কি হলো? তারপর আর কি করে জানবো? এই বেটাকে গারদে ঢোকাও এক্ষুনি। কেন জাহাপনা? না না জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। এ কি? বেটা আমার সঙ্গে মশকরা হচ্ছে? সেনাপতিকে পাঠিয়েছে আমাকে গল্প শোনানোর জন্য। উজির, উজির। হ্যাঁ জাহাপানা, বুঝেছি জাহাপানা। এই দূত, এক্ষুনি যাও, মহারাজকে বলো এবার ঠিকঠাক লোক গল্প বলার মতো যদি না পাঠায়, তাহলে কিন্তু নবাব খুব ক্ষেপে গিয়ে কৃষ্ণচন্দ্রকেই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আমাকেই কৃষ্ণনগরের রাজা করে দেবেন, তাই না জাহাপানা? হ্যাঁ, ঠিক তাই। আরে যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, জলদি যাও। এবার আমার ভাগ্য খুলেছে। কি মন্ত্রী, দেখেছ তো? এটাই আসলে নবাবের ফন্দি ছিল, আমাকে এই সিংহাসন থেকে নামানো। আপনি এখনো এত চিন্তা করছেন মহারাজ, আমি থাকতে? হ্যাঁ, গোপাল থাকলে এত চিন্তাই করতাম না। সেই 7 দিনের ছুটি নিয়ে কোথায় গিয়ে যে পড়ে আছে, আসার নামটাও করে না। যে নেই তার জন্য বিলাপ করে কি লাভ মহারাজ? এই শর্মাই গেলে নবাবকে এমন গল্প শোনাতো যে নবাব একেবারে হাঁ হয়ে যেত। ঠিক বলেছ, এবার তুমি যাবে। আমি? মানে আমি গেলে কে আপনার রাজ্য সামলাবে মহারাজ? হ্যাঁ, রাজ্যই না থাকলে তার আবার সামলানো। আরে যাও যাও, আগে গিয়ে নবাবকে সামলাও, যাও যাও। হ্যাঁ, যদি গল্প বলতে না পারি? মানিক আমার, যদি গল্প বলতে না পারি, যাও না, তাহলে নবাবের গারদে আমার জন্য অপেক্ষা করবে। মানে নবাব আমার রাজ্য কেড়ে নিয়ে গারদে পাঠালে ওখানে সবাই বসে আমরা রাজা রাজা খেলবো। যাও, বেল্লিক কোথাকার। হ্যাঁ গো, মহারাজের কাছে ছুটি নিয়ে তো এসেছিলে 7 দিনে, না? হ্যাঁ, সেটা আজ গিয়ে 10 দিনে পড়লো। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। ঠিকই বলেছ, শ্বশুর বাড়িতে তো অনেক দিন হলো না, মহারাজ কিরকম আছেন কোনো খোঁজ খবরই রাখা হয়নি। কাল তাহলে রাজসভার দিকে যাব, কি বলো? হ্যাঁ, কালই যাই একবার। একই মহারাজ, বসে আছেন? তোমার আর তাতে কি? তোমার শুধু শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পারলেই তো হলো। না মহারাজ, আসলে ওই অনেকদিন পরে গেলাম তো, ওরা কিছুতেই ছাড়তে চায় না।
হ্যাঁ, এদিকে আমার তো এই কৃষ্ণনগরের সিংহাসনটাই মনে হচ্ছে ছাড়তে হবে। বলেন কি? তাহলে শোনো, ব্যাস, আর আমাকে পায় কে? সব উত্তর আমি বই দেখেই টুকে দিলাম। বাহ, তাহলে টুকেই তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করে গেলে। শুধু কি তাই, মৌখিক পরীক্ষার সময় মহারাজের পেটটা খুব গন্ডগোল করলো, আর আমিও মুখে পরীক্ষা না দিয়ে ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে গেলাম। বুঝলাম, কিন্তু তারপর? তারপর আমি চাকরি করি আর মাইনে পাই, চাকরি করি আর মাইনে পাই। তারপর আমি বিয়ে করলাম। তারপর তারপর বউয়ের কথায় টুকটাক কোষাগার থেকে পয়সা সরাতে লাগলাম। তারপর আর কি, যা করি সবই তো বললাম। তারপর মনে যা, তারপর আর কিছু নেই। তাহলে তোমার গল্প শেষ হলো। হ্যাঁ। নয়, হ্যাঁ, এবার তাহলে তোমাকেও যে গারদে পুড়ে দেয়া হবে। আর তোমার মহারাজকেও কৃষ্ণনগরের সিংহাসন থেকে নামিয়ে দেয়া হবে। ওরে বাবা রে, জাহাপনা, এবারের মতো মাফ করে দিন। আমার নজর যখন একবার কৃষ্ণনগরের সিংহাসনের দিকে পড়েছে, তখন আর কাউকে কোনো মাফ নেই। আর তোমাকে তো শুধু গারদে রাখবো না, তোমাকে বাঘে খাওয়াবো। আগের বার খুব জোর বেঁচেছিলে। ওরে বাবা, কি করা যায় তাহলে? কি করা যায়? হ্যাঁ, গোপাল, হ্যাঁ, গোপাল পেয়েছি। জাহাপনা, আগের বার গোপাল আমাকে নিয়ে পালিয়েছিল, আমি যেতে চাইনি। বটে, গোপাল? আচ্ছা উজির, গোপাল তো এখনো গল্প বলতে আসেনি। না জাহাপানা, তাকে সরাতে পারলেই আমার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। কি বকছো বিড়বিড় করে? না জাহাপানা, বলছিলাম যে গোপালকে আসতে বলি। নিশ্চয়ই, ওকেও যে আমার গারদে লাগবে। দূত, যাও গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, গোপালকে পাঠাতে বলো। শেষ ভরসা এখন ওই গোপাল। বুঝলে তো অবস্থাটা? আমাকে যেতে দিন মহারাজ। না গোপাল, আর আমি আমার রাজসভার কাউকে নবাবের কাছে ওই গারদে আটকে রাখার জন্য পাঠাতে পারবো না। আহা, গারদে আটকে থাকার জন্য তো পাঠাবেন না, নবাবকে গল্প শোনাবার জন্য পাঠাবেন। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গোপাল? না, আমার রাজত্ব সিংহাসন কিচ্ছু চাই না, আর প্রজারাও আমার জন্য অসুবিধে পড়ুক, সেটা তো আমি একেবারেই চাই না। কিন্তু নবাব যখন শেষ সুযোগ একটা দিয়েছেন, তখন তো সেটার সদ্ব্যবহার করতে হবে। তাহলে গোপাল, তোমার গল্প শুরু করো। শর্তটা মনে আছে তো? বিলক্ষণ, কিন্তু আমার গল্প শুনতে শুরু করার আগে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। তোমার আবার শর্ত? বলে ফেলো। আমার গল্প বলার সময় কিন্তু কোনো মতেই বাধা দেওয়া বা গল্প বলা বন্ধ করতে বলা চলবে না, আর সেটা করলেই আমি যা চাইবো তাই দিতে হবে। বেটা কখন গল্প বলা শেষ করে গারদে চলে যাবে নিজেই বুঝতে পারবে না। আচ্ছা, বলবো না। মনে রাখবেন কিন্তু জাহাপনা। এই বেটা টেকো বাঁটুল, অত বক না করে তোমার গল্প শুরু করো তো বাপু। হ্যাঁ, এবার তাহলে শুরু করি। হয়েছে কি, একবার এক ধানের ক্ষেতে প্রচুর ফলন হয়েছে। চারিদিকে শুধু ধান আর ধান, যেদিকে তাকাই শুধু সোনালী রং আর সোনালী রং। এদিকে ধান আর ওদিকে ধান, এই পাশে সোনালী রং আর ওই পাশে সোনালী রং। আরে গো, সেই তো কখন থেকে এক ধান আর সোনালী রঙেই আটকে আছো। হ্যাঁ, এবার হলো কি, সেই ক্ষেতের পাশে ছিল এক দঙ্গল পঙ্গপাল। তারপর তো সেই ধানের গন্ধ নাকে গেল প্রথমে এক পঙ্গপালের। তারপর ব্যাস, সেই পঙ্গপাল খবর দিল তার পাশের পঙ্গপালকে। তারপর সেটা খবর দিল আরেক পঙ্গপালকে। আরে তারপর সেটা খবর দিল আরেকটাকে। সে তো বুঝলাম, কিন্তু তারপর
তারপর আরেকটাকে, গোপাল, এরপর কি? এরপর আরেকটাকে, তারপর আরেকটাকে। গোপাল, এটা আমাকে আর বোঝাতে হবে না, কিন্তু এটা কতক্ষণ ধরে চলবে? সে কি জাহাপনা, এতেই এত অধৈর্য হয়ে পড়লে চলবে? সবে তো ৫-৬ হাজারটা পঙ্গপালের মধ্যে খবর ছড়িয়েছে, কিন্তু ওই দঙ্গলে মোট ১০২০ পঙ্গপাল ছিল, তো তারা তো এক এক করে খবর পাবে। হ্যাঁ, মানে? এতেই শেষ নয় নবাব বাদশাহ, এরপর ওরা পৃথিবীর সমস্ত পঙ্গপালকে কিভাবে খবর দেবে, তারপর এক এক করে খেতে গিয়ে কিভাবে ধান খেতে থাকবে, সেসব গল্প বলতে তো সময় লাগবেই জাহাপনা। থাক 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 থাক, আর তোমাকে গল্প বলতে হবে না। না জাহাপানা, গল্প শোনা কিন্তু থামাবেন না, একদম থামাবেন না। বলছো? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, না হলে আমি রাজা হব কি করে? বটে, এটা তাহলে তোর বুদ্ধি? দেখাচ্ছি মজা। বলো তাহলে, তারপর কি? বলছিলাম কি জাহাপনা, আমি তো আস্তে আস্তে বলছি, ওই উজির সাহেব যদি তাড়াতাড়ি করে বলেন তাহলে আমি গুনতে পারি। ঠিক বলেছো উজির, শুরু করো। হ্যাঁ, শুরু করো। তারপর আর একটা খবর পেল, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা, গোপাল, আর আর কত? আর কোটিখানেক হবে জাহাপনা, এক্ষুনি হয়ে যাবে। বন্ধ করো তোমার গল্প, বন্ধ করো। কিন্তু জাহাপনা, আমার গল্প বলার শুরুতেই একটা শর্ত ছিল যে আমাকে গল্প বলা কোনো মতেই বন্ধ করতে বলা চলবে না। আমি রাজা হব, আমি রাজা হব জাহাপানা। আমি গারদ থেকে মন্ত্রী, পণ্ডিত আর সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, আর তোমাকে 1000টা সোনার মোহর দিচ্ছি। তুমি বাড়ি যাও গোপাল, তুমি বাড়ি যাও। নবাবের জয় হোক,